তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রতিটা ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা জানো যে প্রথম সেমিস্টারে এই ইএনভিএস সাবজেক্ট একটা কম্পালসারি সাবজেক্ট, প্রত্যেক ছাত্রছাত্রীকেই এই সাবজেক্টের ওপরে 50 নম্বরের পরীক্ষা দিতে হয়। আজকের ক্লাসটা ভালো করে দেখো, দেখলে আশা করি আজকে যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এখান থেকে তোমরা 60 to 70% প্রশ্ন উত্তর কমন পাবে পরীক্ষায়। দেখো প্রথম ইউনিটে দেখো প্রথম প্রশ্ন কি আছে, পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতি বলতে কি বোঝো? পরিবেশবিদ্যার বহুমাত্রিক প্রকৃতি বলতে কি বোঝো? পরিবেশবিদ্যা হলো এমন একটি বিষয় যা বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং আইনের মতো বিভিন্ন শাখার সমন্বয়ে গঠিত। এর মাধ্যমে পরিবেশের বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করা হয়। পরের প্রশ্ন আছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়ন যে উন্নয়ন প্রক্রিয়ায় ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতাকে ব্যাহত বা নষ্ট না করে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানো হয়, তাকে স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন বলা হয়। পরের প্রশ্ন, মিশন লাইফ কাকে বলে? মিশন লাইফ হলো জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় ভারত সরকার দ্বারা প্রবর্তিত একটি বৈষয়িক উদ্যোগ, যার মূল উদ্দেশ্য হলো পরিবেশ বান্ধব এবং কম কার্বন নির্গমনকারী দৈনন্দিন জীবনযাত্রা গ্রহণ করা। তারপরে কি, পরিবেশ অধ্যয়নের দুটি প্রধান গুরুত্ব লেখো। পরিবেশ অধ্যয়নের দুটি প্রধান গুরুত্ব। 1 নম্বর গুরুত্ব কি? 1 নম্বর গুরুত্ব হচ্ছে পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি বিশ্বব্যাপী সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। 2 হচ্ছে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে জ্ঞান প্রদান করা। তারপরে স্বল্প কার্বন জীবনশৈলী বলতে কী বোঝো? স্বল্প কার্বন জীবনশৈলী হলো দৈনন্দিন জীবনের এমন অভ্যাস যেখানে পরিবেশের ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানোর দিকে নজর দেওয়া হয়, যেমন জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহার করা এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করা। তারপরে কি বলা হচ্ছে, এবারে 2 নম্বর ইউনিট থেকে প্রশ্নোত্তরগুলো দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে, বাস্তু সংস্থান অর্থাৎ ইকোলজি এবং বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেম এর মূল পার্থক্য কী? অ্যান্সারটা বুঝবে। বাস্তু সংস্থান হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও তার পরিবেশ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে বাস্তুতন্ত্র হলো একটি নির্দিষ্ট এলাকার সজীব উপাদান এবং জড় পরিবেশের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার গঠিত একটি কার্যকারী একক। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক পরিষেবা অর্থাৎ ইকোসিস্টেম সার্ভিস কাকে বলা হয়? বাস্তুতান্ত্রিক পরিষেবা বা ইকোসিস্টেম সার্ভিস কাকে বলা হয় এটা বুঝে নাও। প্রাকৃতিক বাস্তুতন্ত্র থেকে মানুষ যে সমস্ত সুবিধা বা পরিষেবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লাভ করে তাকে বাস্তুতান্ত্রিক পরিষেবা বলা হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যান্সার দেখো, প্রথম পয়েন্ট, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ একটি সরলরৈখিক পথে ঘটে, কিন্তু খাদ্য জালে শক্তির প্রবাহ একাধিক পথে ঘটে এবং এটি একটি জটিল জালের আকার ধারণ করে। তারপর কি, বাস্তুতন্ত্রে খাদ্য জালের স্থায়িত্ব খাদ্য শৃঙ্খলের তুলনায় অনেক বেশি। খাদ্য জালের স্থায়িত্ব খাদ্য শৃঙ্খলের তুলনায় কি অনেক বেশি। পরের প্রশ্ন, লিন্ডেম্যানের 10% সূত্র। বিজ্ঞানী লিন্ডেম্যানের মতে বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির মাত্র 10% পরবর্তী পুষ্টি স্তরে স্থানান্তরিত হয়, বাকি 90% শক্তি শ্বাসকার্য অন্যান্য শারীরবৃত্তীয় কাজে ব্যয় হয় বা তাপশক্তি হিসাবে বেরিয়ে যায়। তারপরে বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক পিরামিড কাকে বলে? বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরে উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত জীবের সংখ্যা, বায়োমাস,
বা শক্তির পরিমাণকে পর্যায়ক্রমে সাজালে যে পিরামিড আকৃতির গঠন পাওয়া যায় তাকে বাস্তুতান্ত্রিক পিরামিড বলা হয়। তারপরে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম অর্থাৎ ইকোলজিক্যাল সাকসেশন কি? একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সময়ের সাথে সাথে পরিবেশের পরিবর্তনের ফলে কোনো উদ্ভিদ বা প্রাণীর সম্প্রদায়ের স্থানে ধীরে ধীরে নতুন ও তুলনামূলকভাবে স্থিতিশীল সম্প্রদায়ের আবির্ভাব ঘটার প্রক্রিয়াকে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলে। পরে কি বলা হচ্ছে দেখো, পপুলেশন বা কমিউনিটির মধ্যে পার্থক্য কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী একই প্রজাতির জীবের সমষ্টিকে পপুলেশন বলে। অন্যদিকে একটি নির্দিষ্ট স্থানে বসবাসকারী বিভিন্ন প্রজাতির পপুলেশনের সমষ্টিকে কমিউনিটি বা জীব গোষ্ঠী বলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। দেখো, যে খাদ্য শৃঙ্খল মৃত ও পচনশীল জৈব বস্তু থেকে শুরু করে বিয়োজক এবং খাদকের মধ্যে অগ্রসর হয় তাকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল বলে। উদাহরণ, মৃত পাতা, তাকে কেঁচোকে ছোট পাখি খায়, এইভাবে। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো, নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদের দুটি করে উদাহরণ দাও। নবীকরণযোগ্য সম্পদ যেগুলো আবার ফিরে পাওয়া যায় সেগুলো সেরকম সম্পদ হচ্ছে সৌরশক্তি, বায়ুশক্তি, এইগুলো। আর অনবীকরণযোগ্য সম্পদ যেমন কয়লা, খনিজ তেল, এগুলো একবার শেষ হলে তাকে আর ফেরত পাওয়া যায় না। তারপর কি, ভূমির অবক্ষয় বা ভূমিক্ষয় বলতে কি বোঝো? দেখো, প্রাকৃতিক কারণে বা মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে মাটি ভৌত, রাসায়নিক ও জৈব গুণের এবং উর্বরতা ও উৎপাদনশীলতার স্থায়ী বা অস্থায়ীভাবে হ্রাস পাওয়ার ঘটনাকে ভূমিক্ষয় বলা হয়। তারপর হচ্ছে বন বিনাশ বা বৃক্ষছেদনের দুটি পরিবেশগত প্রভাব লেখো। 1 নম্বর হচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বৃদ্ধি পায় যা বিশ্ব উষ্ণায়ন ঘটায়। 2 হচ্ছে মাটির ক্ষয় বাড়ে এবং বন্য প্রাণীদের বাসস্থান ধ্বংস হয়। তারপরে মরুভূমিকরণ বা ডিফরেস্টেশন কি? এর একটি কারণ লেখো। জলবায়ুর পরিবর্তন, মানুষের ত্রুটিপূর্ণ কার্যকলাপের ফলে শুষ্ক বা আধা শুষ্ক অঞ্চলে উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে মরুভূমিকরণ বলে। কারণ হচ্ছে অতিরিক্ত পশুচারণ বা অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন। তারপরে সবুজ শক্তি বা গ্রিন এনার্জি বলতে কি বোঝো? যেসব শক্তির উৎস পরিবেশ বান্ধব, অর্থাৎ যেখান থেকে শক্তি উৎপাদন করলে পরিবেশের ক্ষতিকর দূষক বা গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না, তাকে সবুজ শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, এইগুলো। তারপরে কি, প্রাকৃতিক সম্পদ হিসাব রক্ষণ অর্থাৎ ন্যাচারাল রিসোর্স অ্যাকাউন্টিং কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। অ্যান্সারটা দেখো, এটি একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো দেশের প্রথাগত অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রাকৃতিক সম্পদের মজুত, ব্যবহার এবং অবক্ষয়ের হিসাব রাখা হয়, যাতে পরিবেশের ভারসাম্য এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়। তারপরে কি, জল সংঘাত কি? ভারতে একটি অন্তঃরাজ্য জল সংঘাতের উদাহরণ দাও। অ্যান্সারটা দেখো, নদীর জলের ব্যবহার বা বন্টন নিয়ে দুটি বা তার বেশি দেশ বা রাজ্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাকে জল সংঘাত বলে। উদাহরণ, কাবেরী নদীর জল বন্টন নিয়ে কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে সংঘাত। তারপরে প্রশ্ন, ভূগর্ভস্থ জলের অতি ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। জলের স্তর নিচে নেমে যায়, ফলে পানীয় জলের চরম সংকট দেখা দেয়। মাটিতে আর্সেনিক ও ফ্লুরাইডের মতো বিষাক্ত রাসায়নিকের মাত্রা বৃদ্ধি পায়। তারপরে 4 নম্বর ইউনিট থেকে দেখো, প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? এর প্রকারভেদগুলি কি কি? কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী উদ্ভিদ, প্রাণী, অণুজীবের জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের সমাহারকে জীববৈচিত্র্য বলে। এটি 3 প্রকার: জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তারপরে জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝো? জিনগত বৈচিত্র্য
একই প্রজাতির অন্তর্ভুক্ত। বিভিন্ন জীবের মধ্যে জিনের গঠনগত পার্থক্যের কারণে যে বৈচিত্র্য দেখা যায় তাকে জিনগত বৈচিত্র্য বলে। এর ফলে প্রজাতির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পট কাকে বলে? ভারতের দুটি হটস্পটের নাম। পৃথিবীর যেসব অঞ্চলে অত্যন্ত বেশি মাত্রায় স্থানিক প্রজাতির বসবাস করে এবং মানুষের কার্যকলাপের কারণে সেই প্রজাতির অস্তিত্ব বিলোপ অস্তিত্বের প্রভাবে বিপন্ন বলছে, দেখো প্রবলভাবে বিপন্ন, প্রজাতির অস্তিত্ব প্রবলভাবে বিপন্ন সেই অঞ্চলগুলিকে জীববৈচিত্র্য হটস্পট বলে। আরেকবার বুঝে নাও, পৃথিবীর যেসব অঞ্চলে অত্যন্ত বেশি মাত্রায় স্থানিক প্রজাতি বসবাস করে মানুষের কার্যকলাপের কারণে সেই প্রজাতির অস্তিত্ব প্রবলভাবে বিপন্ন সেই অঞ্চলকে জীববৈচিত্র্য হটস্পট বলে। ভারতের দুটো এরকম অঞ্চল হচ্ছে পূর্ব হিমালয় আর পশ্চিমঘাট পর্বতমালা। তারপরে এন্ডিমিজ বা স্থানিক প্রজাতি কি? এন্ডিমিজ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কোনো নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা প্রাণী পৃথিবীর একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ থাকে এবং অন্য কোথাও প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, তখন তাকে এন্ডিমিজ বা স্থানিক প্রজাতি বলে। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। তারপরে মেগা ডাইভার্সিটি নেশন বলতে কী বোঝো? পৃথিবীর যে সমস্ত দেশে সর্বাধিক মাত্রায় জীববৈচিত্র্য এবং স্থানিক প্রজাতির উপস্থিতি দেখা যায় তাদের মেগা ডাইভার্সিটি নেশন বলে। বিশ্বে 10টি মেগা ডাইভার্সিটি দেশের মধ্যে বলছে, বিশ্বে 17টি মেগা ডাইভার্সিটি দেশের মধ্যে ভারত অন্যতম। তারপরে ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের দুটি পার্থক্য লেখো। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ। 1 নম্বর, ইনসিটু সংরক্ষণ জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, যেমন ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য এগুলো। আর এক্সিটু সংরক্ষণ জীবকে প্রাকৃতিক পরিবেশের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করা হয়, যেমন চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন এইসব। তারপরে বায়োপাইরেসি বলতে কী বোঝো? যখন কোনো বহুজাতিক সংস্থা বা উন্নত দেশের কোনো স্থানীয় সম্প্রদায় অনুমতি ছাড়া এবং তাদের ন্যায্য মূল্য না দিয়ে তাদের ঐতিহ্যবাহী জ্ঞান, জৈব সম্পদকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বা পেটেন্ট করে তাকে বায়োপাইরেসি বলে। তারপরে প্রশ্ন পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার কি? এটা একটু দেখে নাও তোমরা। পরের প্রশ্নটা আমি বলছি। IUCN এর রেড ডেটা বুক কি? দেখো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দ্বারা প্রকাশিত যে বইতে সারা বিশ্বের বিপন্ন, বিলুপ্তপ্রায়, বিরল উদ্ভিদ ও প্রাণীর তালিকা এবং তাদের বর্তমান অবস্থা লিপিবদ্ধ থাকে তাকে রেড ডেটা বুক বলা হয়। তারপরে 5 নম্বর ইউনিট থেকে দেখে নাও এবারে। 5 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে BOD কি? জলের উপস্থিত পচনশীল জৈব দূষকগুলিকে ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে BOD বলে। BODর মাত্রা বেশি হলে বুঝতে হবে জল বেশি মাত্রায় দূষিত। তারপরে অম্লবৃষ্টি কাকে বলে? এর ক্ষতিকারক প্রভাব। বায়ুমণ্ডলের উপস্থিত সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে বৃষ্টিরূপে ঝরে পড়লে তাকে অম্লবৃষ্টি বলে। প্রভাব কি? অম্লবৃষ্টির ফলে মার্বেলের তৈরি স্মৃতিসৌধ ক্ষতিগ্রস্ত হয় এবং মাটির উর্বরতা কমে। তারপরে ওজোন স্তর হ্রাসের প্রধান কারণ কি? ওজোন স্তর হ্রাসের প্রধান কারণ, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর হ্রাসের প্রধান কারণ হলো ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসগুলির অত্যাধিক নির্গমন, যা মূলত রেফ্রিজারেটর এবং এরোসোল স্প্রে থেকে নির্গত হয়। পরের প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। 1 নম্বর হচ্ছে মরু অঞ্চলে বরফ গলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে,
ফলে উপকূলবর্তী অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। 2 হচ্ছে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন ঘটছে, যার ফলে অতিবৃষ্টি, খরা ও সাইক্লোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এ 3R পদ্ধতি কি? 3R পদ্ধতি হচ্ছে দেখো রিডিউস, রিইউজ আর হচ্ছে রিসাইকেল। তারপরে ই বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য কি? বাতিল বা অকেজো হয়ে যাওয়া বৈদ্যুতিন সরঞ্জাম, যেমন পুরনো কম্পিউটার, মোবাইল ফোন, টিভি, সার্কিট বোর্ড ইত্যাদি বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য বলা হয়। এর মধ্যে সীসা, পারদের মতো বিষাক্ত ধাতু থাকে যা পরিবেশে মারাত্মক ক্ষতি করে। তারপরে হ্যাজার্ড বা বিপজ্জনক বর্জ্য কাকে বলে? যেসব বর্জ্য বিষাক্ত পদার্থ, দাহ্য, তেজস্ক্রিয় বা ক্ষতিকারী প্রকৃতির এবং যা মানুষ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, তাদের বিপজ্জনক বর্জ্য বলে। যেমন শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক বা কীটনাশকের অবশিষ্টাংশ। তারপর শব্দ দূষণ নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায় 1 নম্বর দেখো, নিষিদ্ধ বা সাইলেন্স এলাকায় যেমন হাসপাতাল, স্কুলে হরেন বাজানো কঠোরভাবে আইন করে নিয়ন্ত্রণ করা। 2 নম্বর হচ্ছে কারখানা বা যানবাহনের লাইসেন্স ব্যবহার করা এবং কারখানা বা যানবাহনে কী করতে হবে? সাইলেন্সার ব্যবহার করতে হবে। আর রাস্তার দুধারে শব্দ শোধনকারী বা শোষণকারী গাছ লাগাতে হবে। ইউটোফিকেশান কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ইউটোফিকেশান কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার বৃষ্টির জলে ধুয়ে পুকুরে বা জলাশয়ে মিশলে সেখানে শৈবালের অতি বৃদ্ধি ঘটে। এর ফলে জলে অক্সিজেনের চরম অভাব দেখা দেয় এবং জলজ প্রাণীর মৃত্যু ঘটে। এই সামগ্রিক প্রক্রিয়াকে ইউটোফিকেশান বলে। তারপরে বায়োমেডিক্যাল বর্জ্য কিভাবে নিষ্পত্তি করা যায়? হাসপাতালের ক্লিনিক থেকে উৎপন্ন বায়োমেডিক্যাল বর্জ্য যেমন সিরিঞ্জ, তারপরে স্যালাইনের বোতল, এইসব সাধারণত নির্দিষ্ট রঙের বা পাত্র সংগ্রহ করে তারপরে কি আছে দেখো ইনসিরেশন পদ্ধতির মাধ্যমে জীবাণুমুক্ত করে বিজ্ঞানসম্মতভাবে নিষ্পত্তি করা যায়। এই 40টা প্রশ্ন আলোচনা করলাম, এগুলো দেখে যাও, আশা করি উপকৃত হবে, এখান থেকে কমন পাবে।